দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এবার সত্যি সত্যি সরাসরি প্রকাশ্যে উন্মুক্ত করা হলো আয়নাঘর। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সেই সব বন্দীদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন। স্বৈরাচারী হাসিনা 5ই আগস্ট ছাত্রদের দৌড়ানি খেয়ে সে ভারতে গিয়ে পালিয়েছে, কিন্তু যত বছর অর্থাৎ 15-16 বছর যে তিনি ক্ষমতায় ছিলেন, সেই 15 বছর ক্ষমতায় থেকে কি পরিমাণ মানুষকে নির্যাতন করেছে, আয়নাঘর নামক একটা জাহান্নাম বানিয়েছে। সেই জাহান্নামের মধ্যে মানুষদেরকে কিভাবে নির্যাতন করত, কিভাবে কোন ঘরের মধ্যে নিয়ে, আজকে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপ দেখাই। পুরো ভিডিওটি আল্লাহর রাস্তায় পুরো ভিডিওটি দেখেন, দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণ জালেম ছিল। মানে ফেরাউনের চাইতে বেশি নিকৃষ্ট ছিল এই জালেম। পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার সত্যি সত্যি সরাসরি প্রকাশ্যে উন্মুক্ত করা হলো আয়নাঘর। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সেই সব বন্দীদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করলেন। কোথায় ছিলেন? 8 বছর এখানেই ছিলেন। I couldn't tell whether it's day or night because they used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us at the back. They wouldn't tell us where, they wouldn't tell us even time for prayers. It felt like I was very hard. They gave us the worst of that experience and it continued for 8 years. কতটা ভয়ঙ্কর সেই সব আয়নাঘর, নির্জন, নিস্তব্ধ, আর কিছুক্ষণ পর পর অকথ্য নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই করেছেন মৃত্যু কামনা। হায়, যদি মৃত্যু এসে যায় তবেই বেঁচে যাই। এই ভিডিওটি দেখুন। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, সাথে আছেন ব্যারিস্টার আরমান, যিনি প্রায় 8 বছর ছিলেন এই আয়নাঘরে। কি নির্মম অবস্থা! ব্যারিস্টার আরমানকে নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেলেন ডক্টর ইউনূস। এখানে 8 বছর বন্দী রাখা হয় মজলুম এই ব্যারিস্টারকে। একটা মানুষ একাকী দীর্ঘ 8টি বছর একটি ছোট্ট রুমে কাটিয়েছে। নিয়মিত করা হতো অকথ্য নির্যাতন আর ধ্বংসাত্মক টর্চার, এবং সে জানতো না তার শেষ পরিণতি কি হবে। ভাবতেই শরীর কাঁটা দিয়ে উঠে, কি ভয়াবহ ছিল সেই দিনগুলো। আর এই ভিডিওটি দেখুন। হুম্মাম কাদের চৌধুরী ও ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, আয়নাঘরে গুম হওয়া এই 2 ভুক্তভোগী। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেখাচ্ছিলেন কিভাবে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী তাদেরকে বছরের পর বছর আয়নাঘরে নির্যাতন করেছিল। তিনি জানেন না তিনি কোথায় আছেন, তার পরিবারও জানে না এই মানুষটিকে কোথায় রাখা হয়েছে। সে কি এখনো বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করেছে। এভাবেই ঘুরে ঘুরে প্রধান উপদেষ্টাকে গোপন বন্দিশালা ও নির্যাতনের কেন্দ্র দেখাচ্ছিলেন তারা। আর এই ভিডিওটি দেখুন। উপদেষ্টা আসিফ মাহমুদকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘর তিনি চিনতে পেরেছেন। আয়নাঘরের একটুখানি দৃশ্য। গুমের শিকার অনেক ব্যক্তি যারা ফিরে আসতে পেরেছেন তারা বলেছেন এসব কিছুই না, আরো ভয়ঙ্কর ছিল আয়নাঘর। অনেকেই বলছেন এটি অরিজিনাল আয়নাঘরের প্রকৃত দৃশ্য নয়। 5 আগস্টের পরে সেনাপ্রধানের মাধ্যমে অনেক কিছু পরিমার্জন করা হয়েছে, অনেক প্রমাণ এবং আলামত নষ্ট করে দেওয়া হয়েছে, যেন ফ্যাসিস্ট হাসিনার অপকর্মের ইতিহাস মানুষ জানতে না পারে। এটি উত্তরায় র্যাবের গোপন বন্দিশালা ও টর্চার সেল আয়নাঘর। এই ভিডিওটি র্যাবের গোপন বন্দিশালা ও টর্চার সেলের। এই টর্চার সেলের অস্তিত্ব গোপন করার জন্য সামনে দেয়াল তৈরি করা হয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী খোঁজ করতে করতে গুম কমিশনের সদস্যরা এটা খুঁজে পায়। পরে দেয়াল ভেঙে এইরকম কয়েকটি টর্চার সেল আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি টর্চার সেল র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর লুকিয়ে ফেলার জন্য দেয়াল তৈরি করা হয়েছিল, আর কয়েকটি সেল দেয়াল দিয়ে লুকানো হয়েছে 5 আগস্টের পর। এত কিছুর পরেও স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছে তাদেরকেও এইসব আয়নাঘরের মধ্যে কিছুদিন বন্দী রাখা হোক। খুনি হাসিনা এবং তার প্রশাসনিক যেসব কর্মকর্তারা এমন আয়নাঘরের নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল। দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। তিনি ইনক্রিপ্টি.মি এর সম্পাদক। আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি।
ফাঁসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পোস্টে তিনি আরও লিখেন, ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর গংনানির শব্দ শুনতে পাওয়া যেত। আর কিছুক্ষণ, আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। অন্য এক পোস্টে অর্ক লিখেন, এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা। তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন, প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে 113 নম্বর সেল, যেটি একেবারে বাথরুমের পাশে, এবং সেলের ভেতর ঢোকার সময় বাম সাইডের কোণায় একটি সিসি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। এই সেলে আমি প্রায় 2 বছর বন্দী ছিলাম। একই লাইনের 117 নম্বর রুমে ছিলাম প্রায় 1.5 বছরের একটু বেশি। নিচের রুমগুলোর মধ্যে 104 নম্বর রুমে ছিলাম 1 বছরের কাছাকাছি। 104-এর পরে 105 নম্বর সেল, এরপরে টয়লেট, বাথরুম ও চুল কাটার সেল। চুল কাটার সেল নম্বর 106। এছাড়া আরও অনেকগুলো রুমে আমাকে রাখা হয়। আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ঘুম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না? গত সরকার এই আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও দেখার পর আপনার কি মনে হলো? যদি আপনার মধ্যে চুল পরিমাণ মনুষ্যত্ব থেকে থাকে, অবশ্যই আপনার মনের মধ্যে মায়া লাগবে যে না, কিভাবে পারে একটা মানুষ এরকম ভাবে জালিয়াতি করতে? চিন্তা করতে পারেন, এগুলো কি মানুষ? আপনার কি মনে হয় যে এরা মানুষ? আসলে মূলত ও জানোয়ার, ও কোনো মানুষ না, ও একটা আসলেই জালেম। ও জালেম না হলে এভাবে মানুষকে দিনের পর দিন, রাতকে রাত, বছরকে বছর কিভাবে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে তারপর কারেন্টে শর্ট দেয়, অন্ধকারের মধ্যে রেখে দেয়। আমার উচিত যত টাকা লাগে, যা করা লাগে তাই করে ভারত থেকে এই স্বৈরাচারী হাসিনাকে এনে তারপর ওকে ওই চেয়ারের মধ্যে বসিয়ে তারপর ওকে ইচ্ছা মতন মানুষের মনের আশা আকাঙ্ক্ষা কষ্টগুলো যদি ওর উপর ঢালতে পারতো। আমি শুধু এটাই ইচ্ছা যে ও এত হাজার হাজার ওর বাপের বিচার করার জন্য, হ্যাঁ অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিচার, যারা মারছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এর কারণে একজনের জের ধরে হাজার হাজার মানুষকে হত্যা করছে। শুধু তাই নয়, মনে করেন তার বাবার জন্য তিনি এরকম করছেন না, তিনি ক্ষমতা, মানে এই হাসিনা ক্ষমতা থাকার জন্য তিনি এরকমটা কিন্তু করেছেন। হ্যাঁ, ঠিকই করেছেন। তো বিচার হবে, বাংলা জমিনেই হবে, ওর বিচার খুব তাড়াতাড়ি হবে, ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এবং ইসলামী আন্দোলনরত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই, ঈমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয়